সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। ইউনিক স্কুলে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এইচএসসি 25 ব্যাচের ভূগোল প্রথম পদের টপ 100 এমসিকিউ নিয়ে। প্রথমে আমরা দেখি সেটা হচ্ছে স্রোতজ সমভূমি কোনটি। সেটার আনসার হচ্ছে গিয়ে তোমরা অপশনগুলো দেখো, মেঘনা অববাহিকা, যমুনার চরাঞ্চল, ফরিদপুর অঞ্চল, সুন্দরবন অঞ্চল। তাহলে এটার আনসার হবে সুন্দরবন অঞ্চল। এটার আনসার সুন্দরবন অঞ্চল। তারপরের এমসিকিউ, নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন ছত্রভূমি রয়েছে? আমরা জানি ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি, প্লাইস্টোন, প্লাবন সমভূমি। তো টারশিয়ারি ভূমিগুলো সাধারণত চট্টগ্রাম বিভাগের মধ্যেই, এরপর হচ্ছে কুমিল্লায় কিছু আছে। আর প্লাইস্টোন ভূমিগুলো হচ্ছে গাজীপুর, এখানে যে অপশানটা আছে গাজীপুর, এরপরে হচ্ছে ঢাকা, এরপরে হচ্ছে কি রাজশাহীর কিছু অংশ। আর প্লাবন সমভূমি হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাট এরিয়া, যেটা অধিকাংশ মানে 80% ভূমি হচ্ছে গিয়ে প্লাবন সমভূমি। এর পরবর্তী প্রশ্নটা আমরা দেখি, সেটা হচ্ছে বাংলাদেশের ফ্লাইস্টোন চত্বর হচ্ছে কোনটা? তাহলে ফ্লাইস্টোন চত্বর যেটা বললাম চট্টগ্রাম, সিলেট এবং কুমিল্লার কিছু অংশ। তাহলে ওই হিসাবে আমরা বলতে পারি সিলেট এবং হচ্ছে গিয়ে লালমাই পাহাড়। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে গিয়ে 1 ও 3। পরবর্তী স্লাইড আমরা যাই। ভূত্বকের গড় গভীরতা কত কিলোমিটার? 7, 17, 27, 37। তাহলে সেটা হচ্ছে কি আনসার হবে 17 কিলোমিটার। কোথাও কোথাও ক্লাস 9-10-এর বইতে যেখানে দেয়া আছে 12 কিলোমিটার, ঠিক আছে। তবে অ্যাবসলিউট আনসার যদি 12 থাকে 12 দিবা, 17 থাকলে 17 দিবা। এরপর আসে হিমালয় কোন ধরনের পর্বত? আগ্নেয়, বঙ্গিল, স্তুতি, ক্ষয়জাত। তো এখানে আনসার হবে বঙ্গিল পর্বত। এরপরে জার্মানির ব্ল্যাক ফরেস্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। ব্ল্যাক ফরেস্ট কোন শ্রেণীর পর্বত? সেটা যদি আমরা অপশন দেখি সঞ্চয়, স্তুতি, বঙ্গিল, ল্যাকোলিথ, তাহলে এখানে অবশ্যই আনসার হবে স্তুতি, মানে স্তুতি স্তূপ পর্বত। এরপরের প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে ইতালির ভিসুভিয়াস ও কেনিয়ার কিলিমাঞ্জারো কোন শ্রেণীর পর্বত? আমরা জানি পৃথিবীতে অনেকগুলো আগ্নেয়গিরি আছে, সক্রিয় এবং সুপ্ত। তো ইতালির ভিসুভিয়াস একটা বিখ্যাত এবং বৃহত্তম আগ্নেয়গিরি, এবং কিলিমাঞ্জারো, কেনিয়ার, এগুলো সবগুলো হচ্ছে আগ্নেয়গিরি। তাহলে এগুলো অবশ্যই এটার আনসার হবে আগ্নেয়গিরি, মানে আগ্নেয় পর্বত। এরপরে আসি আমরা বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত? কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত? তাহলে উত্তর পূর্ব। তাহলে উত্তর পূর্বটা হচ্ছে সিলেট, ওখানে দ্বীপ থাকার কোনো সম্ভাবনা নাই। উত্তর পশ্চিম সেটাও রংপুর অঞ্চল, রংপুর এবং হচ্ছে দিনাজপুর, রাজশাহী ওই অঞ্চল, ওখানেও দ্বীপ বা সমুদ্র থাকার কোনো ইয়ে নাই। দক্ষিণ পূর্ব সেটা চট্টগ্রাম অঞ্চল, এখানেও দ্বীপ থাকার কোনো সম্ভাবনা নাই। তাহলে অবশ্যই সেটা আনসারটা হবে দক্ষিণ পশ্চিম। তোমরা যদি এভাবে পড়ো তাহলে অনেকগুলো এমসিকিউ কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তারপরটা আমরা দেখি বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি? তাহলে উঁচু পাহাড় তাজিংদং, বিজয়, এগুলো আছে। তাহলে অবশ্যই গারো, চিম্বুক, চন্দ্রনাথ না, তাজিংদং। তাজিংদং হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়। এরপর হচ্ছে বাংলাদেশের এরপর আসি প্লাইস্টোন যুগের চত্বরের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি কেমন? প্রাচীন পল্লল সমভূমি, মাটির রং লালচে ও কঙ্করময়, স্রোতজ বনভূমি। তাহলে স্রোতজ বনভূমি হওয়ার সম্ভাবনা একেবারে নাই, যেহেতু সেটা হচ্ছে গিয়ে ওই যে সাতক্ষীরা, খুলনা অঞ্চল। তো ওই খুলনা অঞ্চল তো আমাদের কি নাই, প্লাইস্টোন যুগের কোনো বনভূমি নাই। তাহলে আমাদের আনসারটা হচ্ছে ক, মানে 1 ও 2। এরপরে আসি আমরা ভূমিকম্প মাপক যন্ত্রের নাম কি? তো এখানে অনেকগুলো যন্ত্র আছে, এই যন্ত্রগুলোর নির্ণায়কগুলো আমরা জেনে নিব। তাহলে ভূমিকম্প যন্ত্রর পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে ভূমিকম্প তীব্রতা মাপার জন্য ব্যবহার করা হয় কি? মার্সেল স্কেল, রিক্টার স্কেল, কোথাও রিক্টার স্কেল লেখা থাকে মানে খ লেখা থাকে। এরপর হচ্ছে বার্নেল স্কেল। তাহলে বার্নেল স্কেল তো অবশ্যই না, তাহলে হচ্ছে আমাদের আনসার হবে মার্সেল স্কেল এবং রিক্টার স্কেল। তারপরে আসি আমরা নদীর কোন অবস্থায় উলম্ব ক্ষয় বেশি হয়? নদীর কোন অবস্থায় উলম্ব ক্ষয় বেশি হয়? বদ্বীপ, সমভূমি, পার্বত্য আর মালভূমি। তাহলে আমাদের আনসার হচ্ছে পার্বত্য, মানে উলম্ব ক্ষয় যেখানে সবচেয়ে বেশি হয়। এরপরে আসি আমরা নদীর গভীরতা বৃদ্ধির কারণটা কি? তার হচ্ছে পার্শ্ব ক্ষয়ের ফলে, মানে চারপাশে ক্ষয়ের ফলে,
তলদেশে ক্ষয়ের দরুন স্রোতের বেগ কমলে ডাল হ্রাসে পড়ে। তাহলে এটার আনসারটা কি হতে পারে? সেটা হচ্ছে তলদেশে ক্ষয়ের দরুন। এরপরে আমরা আসি সমভূমি অঞ্চলের নদীর উপত্যকা। তাহলে তোমরা দেখো এটা আনসার করতে পারো কিনা দেখে, সেটা হচ্ছে সমভূমি অঞ্চলের নদীর উপত্যকা কেমন হয়। আমরা জানি উপত্যকা কি দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে যে উপত্যকা, ওই উপত্যকা দিয়ে অনেক সময় কি হয়, নদী প্রবাহিত হয়। তো ওগুলো কি হয়, প্রশস্ত হয়, গভীর হয়, সংকীর্ণ হয়। তা এখানে যেহেতু দুইটা পাহাড়, তাহলে প্রশস্ত হওয়ার কোনো নাই। তাহলে হচ্ছে এটা কি হয়, মানে প্রশস্তই হবে, মানে সমভূমি অঞ্চলের। যদি পার্বত্য অঞ্চল হতো তাহলে এটা প্রশস্ত হইতো না, আর সমভূমি অঞ্চলে কি হয়, প্রশস্ত হয়। ঠিক আছে, সংকীর্ণ তো হবে না, গভীরও অনেক সময় কম হয়। তাহলে এটা হচ্ছে প্রশস্ত হয়। এরপরে আসি যমুনা নদীর উৎপত্তি স্থল। তো তোমরা এটার সাথে যমুনার সাথে পদ্মা নদী, এরপরে হচ্ছে গিয়ে তোমার এটা অনেক রকম প্রশ্ন হয়, পদ্মা নদী কোন দিক দিয়ে ঢুকছে, সেটা হচ্ছে রাজশাহী বিভাগ দিয়ে ঢুকে। তো পদ্মা নদী, যমুনা নদীর উৎপত্তিস্থল কোথায়, সেটা হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ, নাগামণিপুর, লুসাই পাহাড়, মানস সরোবর। তো যমুনা নদীর অবশ্যই এটা মানস সরোবর থেকে হয়েছে। হ্যাঁ, এরপরে পৃথিবীর সৌরপর্দা কোনটি? সৌরপর্দা, তাহলে পৃথিবীর, আমরা জানি পৃথিবীর বায়ুমণ্ডল এগুলোকে কয়েক ভাগে আমরা ভাগ করছি। তার মধ্যে ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ওজোন স্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ মানে স্তর, আবহাওয়ার সর্বোচ্চ, মানে পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর। থার্মোস্ফিয়ার, ট্রাফোস্ফিয়ার, মানে ট্রাফোমণ্ডল হচ্ছে পৃথিবীর নিকটবর্তী। তাহলে এখানে সৌরপর্দা মানে ওজোন স্ফিয়ার, এটা হচ্ছে গিয়ে কী হবে, ওজোন স্ফিয়ার, যেটা যদি ফুটো হয়ে যায় অতিবেগুনি রশ্মি সূর্যের আলো অর্থাৎ সরাসরি পৃথিবীর উপরে পড়বে। এরপর আমরা দেখি বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক। তো এখানে আছে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। তাহলে বায়ুমণ্ডলের সবচেয়ে গ্যাসের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি, দ্বিতীয় হচ্ছে গিয়ে কি অক্সিজেন। আমরা প্রশ্নটা এরকমও আসতে পারে যে সমুদ্রের বাতাসে, বায়ুতে কোন গ্যাসের পরিমাণটা বেশি, সেটা হচ্ছে নাইট্রোজেনের পরিমাণটা সবচেয়ে বেশি। এরপরে বায়ু দূষণের প্রভাবে কি হতে পারে? সালোক সংশ্লেষণে ব্যাঘাত ঘটতে পারে, মানবদেহে অক্সিজেন গ্রহণ বৃদ্ধি পায়, এরপরে হচ্ছে কি অ্যাসিড বৃষ্টি সংঘটিত হয়। তাহলে এটার আনসার কি হতে পারে, তোমরা অ্যাজাম্পশন বা অনুমান করলে বুঝতে পারবা। এটার আনসার হবে 1 ও 3। মানবদেহে অক্সিজেন বৃদ্ধি পায় হচ্ছে তোমার অক্সিজেনের পরিমাণ বেশি থাকলে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি কম থাকে। এরপরে আসি বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস কোনটি? এটা এই বিশ্ববিদ্যালয় পরীক্ষাও এই প্রশ্নটা আসছে। সেটা হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, একটু বায়ুমণ্ডলের গ্যাসের উপাদানের মধ্যে অন্যতম। তাহলে এখানে আর বাকি আছে কি ক্রিপ্টন। ঠিক আছে, এর পরবর্তী প্রশ্নটা আমরা দেখি, সেটা হচ্ছে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। দেখি, গ্রাম থেকে ঢাকায় এসে নয়ন দেখে সেখানে কলকারখানা, যানবাহন সবই বেশি, এ কারণে ঢাকায় বায়ু বেশি দূষিত, এরপরে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। তাহলে এখানে একটা উদ্দীপক দেয়া আছে, উদ্দীপকে কলকারখানার কারণে বায়ুগুলো কি হচ্ছে, ঢাকার বায়ু দূষিত হচ্ছে। আমরা জানি বায়ু দূষণে ঢাকা পৃথিবীর 1 নম্বরে আছে, এরপর 2 নম্বরে মুম্বাই। তাহলে উল্লিখিত দূষণে কোন গ্যাসটি অধিক দায়ী? ওজোন, নাইট্রোজেন, সালফার ডাইঅক্সাইড, হিলিয়াম, কোনটা? অবশ্যই এখানে বায়ু দূষণ করতেছে সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, আর যদি হচ্ছে তোমার কার্বন মনোক্সাইড থাকে, মানে সালফার ডাইঅক্সাইডটা হচ্ছে গিয়ে কলকারখানার গ্যাস, আর হচ্ছে গিয়ে কার্বন মনোক্সাইড যদি কার্বন মনোক্সাইড থাকে, সেটা হচ্ছে গিয়ে কি গাড়ির ধোঁয়া থেকে সৃষ্ট কার্বন মনোক্সাইড, গাড়ির ধোঁয়া থেকে সৃষ্ট দূষিত করতেছে, বায়ু দূষণ করতেছে। এর পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে গিয়ে একই স্টিমের উদ্দীপক উক্ত দূষণের পরে কি হতে পারে, মানে সালফার ডাইঅক্সাইডের পরে কি হতে পারে? চক্ষু জ্বালা হতে পারে, ফুসফুসের ব্যাধি হতে পারে, টাইফয়েড হতে পারে। তাহলে টাইফয়েডটা হচ্ছে পানিবাহিত রোগ, বায়ুবাহিত রোগ না। তাহলে ফুসফুস ব্যাধি আর চক্ষু জ্বালা, মানে আমরা আনসার বলতে পারি 1 ও 2। এরপরে আসি আমরা, কোনটি আবহাওয়ার উপাদান নয়? তাহলে আবহাওয়ার উপাদান নয় কোনটি? বায়ুর তাপ, আবহাওয়াতে বায়ুর তাপটা কেমন, ওটা একটা উপাদান। আর্দ্রতা, জলীয় বাষ্পের পরিমাণ, বৃষ্টিপাত, জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে বৃষ্টিপাত হচ্ছে। তাহলে অক্ষাংশটা হচ্ছে পৃথিবীর মানচিত্র নির্ণয়, বিভিন্ন স্থান নির্ণয় করতে অক্ষাংশ ব্যবহার হয়। তাহলে আনসার হবে অক্ষাংশ।
এরপরে বায়ুর আর্দ্রতা পরিমাপ যন্ত্রের নাম কি, আমি আবার বলতেছি, অনেকগুলো যন্ত্র আছে সবগুলোর মধ্যে, সেটা যেমন সিসমোগ্রাফ হচ্ছে গিয়ে তোমার ভূমিকম্প পরিমাপক যন্ত্র। এক্ষেত্রে আমরা তোমার হাইগ্রোমিটারটা হচ্ছে কি বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্র, হাইগ্রোমিটার। এরপরে আমরা আসি বায়ুতে কিসের উপস্থিতি আর্দ্রতা নির্দেশ করে, মানে কিসের উপস্থিতি, কুয়াশা, মেঘ, তুষার, জলীয় বাষ্প, একটু আগেই বলে ফেলছি, সেটা হচ্ছে জলীয় বাষ্প হচ্ছে কি করে বায়ুর আর্দ্রতা কি করে নির্দেশ করে। এরপরে আমরা পরবর্তী প্রশ্ন দেখি, পর্বত আরোহীদের জন্য বিপজ্জনক মেঘ কোনটি? তাহলে অনেক ধরনের মেঘ আছে, তার মধ্যে বিপজ্জনক যেমন পুঞ্জ, স্তর, জড়পুঞ্জ, ফালক, তাহলে হচ্ছে গিয়ে কি স্তর মেঘ, যেগুলো হচ্ছে খুব ভারী এবং হচ্ছে খুব ভারী হয়, ওই মেঘগুলো পর্বত আরোহীদের জন্য সবচেয়ে বেশি কি বিপজ্জনক। কারণ এই মেঘগুলোতে হচ্ছে গিয়ে বজ্র বৃষ্টি বা তোমার বিদ্যুতের মানে বজ্র যেই পড়ার যে বিষয়টা, ওটা এই স্তর মেঘ থেকে আসতে পারে। এরপর হচ্ছে বাংলাদেশের কোন জেলায় শৈরতক্ষেপ বৃষ্টি হয়? রাজশাহী, খুলনা, মানে কোন জেলায় শৈরতক্ষেপ বৃষ্টি হয়? সেটা হচ্ছে গিয়ে তোমার সিলেট। কারণ বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি সিলেট, আর কম বৃষ্টিপাত হয় এই যে রাজশাহী অথবা হচ্ছে গিয়ে ওই অংশগুলোতে সবচেয়ে বেশি কি হয়, মানে বৃষ্টি কম হয়। যেমন লালখান বলা হয় যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম, আর লালপুর সেটাতে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি। এরপরে হচ্ছে আসি আমরা বাংলাদেশে কালবৈশাখী ঝড় কোন দিক থেকে আসে? তাহলে কালবৈশাখী ঝড় আমরা সাধারণত হিমালয় পর্বতের দিক থেকে আসে। তাহলে হিমালয় পর্বতটা কি? অবশ্যই সেটা হচ্ছে উত্তর পূর্ব না, উত্তর পূর্ব তো সিলেট, দক্ষিণ পূর্ব সেটা হচ্ছে চট্টগ্রাম শহর বা চট্টগ্রাম বিভাগ, দক্ষিণ পশ্চিম সেটা হচ্ছে গিয়ে মানে খুলনা বিভাগ। তাহলে অবশ্যই সেটা আনসারটা হচ্ছে উত্তর পশ্চিম। বাংলাদেশের কোন অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়? একটু আগেই বলছি, সেটা হচ্ছে সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তাহলে সিলেট বাংলাদেশের কোন অংশে, কোন দিকে? তাহলে উত্তর পূর্ব, সেটা তো উত্তর পূর্বই হচ্ছে কি সিলেট, আর উত্তর পশ্চিম রংপুর, রাজশাহী বিভাগ, দক্ষিণ পূর্ব চট্টগ্রাম, দক্ষিণ পশ্চিম খুলনা অঞ্চল। এরপর আসি নিচের কোন দেশে ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখা যায়? তাহলে ভূমধ্য সাগরের জলবায়ু, মানে ভূমধ্য সাগরের যদি আমরা বিশ্ব মানচিত্রে দেখি, তাহলে ভূমধ্য সাগরের পার্শ্ববর্তী দেশ কোনগুলো? দেখো, ভারত ভূমধ্য সাগরের পার্শ্ববর্তী দেশ নয়, ভারত হচ্ছে ভারত মহাসাগরের পার্শ্ববর্তী দেশ। ব্রাজিল আটলান্টিক এবং হচ্ছে গিয়ে প্রশান্ত মহাসাগরের পার্শ্ববর্তী দেশ। মালয়েশিয়া সেটাও ভারত মহাসাগরের পার্শ্ববর্তী দেশ। তাহলে আনসার অবশ্যই গ্রিস, কারণ গ্রিস, ইতালি, তুরস্ক, এরপরে হচ্ছে গিয়ে এশিয়ার মধ্যে যদি বলি সেটা হচ্ছে তোমার সিরিয়া, ইসরায়েল, এরপর হচ্ছে গিয়ে ফিলিস্তিন, হ্যাঁ, জর্দান, এগুলো হচ্ছে গিয়ে কি ভূমধ্য সাগরের পার্শ্ববর্তী দেশ। এরপরে আমরা আসি মৌসুম শব্দটি কোন ভাষা থেকে আসে? আরবিতে যে মৌসুম যেটা বলি ওটা থেকে, মানে আরবি ভাষা থেকে এই মৌসুমী শব্দটি আগত। এরপরে আসি সারা বছর পরিচালন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে? তাহলে পরিচালনে যে দেখি নিরক্ষীয় অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল, ক্রান্তীয় সমুদ্র উপকূলীয় অঞ্চল, ক্রান্তীয় মহাদেশীয়। যদি আমরা এখানে দেখি নিরক্ষীয় অঞ্চল, সেখানে সবসময় আবহাওয়ার পরিমাণ এক থাকে, সেটা ইন্দোনেশিয়া, এরপর হচ্ছে গিয়ে তোমার ইকুয়েডর, এরপর হচ্ছে আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশ, হ্যাঁ, গানা, এরপর হচ্ছে কঙ্গো প্রজাতন্ত্র, এগুলো হচ্ছে কি নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত। এখানে বৃষ্টিপাত পরিচালন প্রক্রিয়ায় কি হয়, বৃষ্টিপাত হয়। এবার গ্রীষ্মকালে বাংলাদেশের তাপমাত্রা কোন দিক থেকে ক্রমশ বৃদ্ধি পায়? গ্রীষ্মকাল, শীতকাল দুইটাই মনে রাখতে হবে। অর্থাৎ বাংলাদেশের তাপমাত্রা কোন দিক থেকে ক্রমশ বৃদ্ধি পায়? তাহলে বাংলাদেশের দক্ষিণ থেকে ক্রমশ বৃদ্ধি পেতে পেতে সেটা হচ্ছে কি কোথায় যায়? উত্তর দিকে যায়। তাহলে আমরা কি বলতে পারি? দক্ষিণ থেকে উত্তর, মানে চট্টগ্রাম থেকে, যেমন গ্রীষ্মকালে চট্টগ্রামের তাপমাত্রা কি থাকে, এই রাজশাহী অঞ্চল বা হচ্ছে রংপুর অঞ্চলের মতো বেশি থাকে না, তাহলে দক্ষিণে কম থাকে, ওইদিকে বেশি হয়। আবার তাহলে দক্ষিণ থেকে উত্তরে। ঠিক যদি আমরা শীতকালটা হিসাব করি, তাহলে শীতকালের ক্ষেত্রে কোন দিকে হবে? তাপমাত্রা সবচেয়ে কম থাকে কোথায়? উত্তরে, বেশি থাকে হচ্ছে কোথায়? চট্টগ্রাম। মানে কক্সবাজারে গেলে তোমার কাছে এত শীত লাগবে না, তোমার তখন সোয়েটার না পরলেও চলবে। যারা হচ্ছে শীতকালের সময় কক্সবাজারে আসো, তখন তারা এই জিনিসটা ফিল করো। নিচের কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয়? তাহলে গ্রিন হাউস গ্যাস নয় কোনটি? কার্বন মনোক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, আর হচ্ছে কি, তাহলে নাইট্রাস অক্সাইড এটা হচ্ছে লাফিং গ্যাস বলে, তোমরা অনেকেই জানো। মিথেন গ্যাস প্রাকৃতিক গ্যাসের অধিকাংশ অংশ হচ্ছে গিয়ে কি
মিথেন প্রায় 78%। এরপর কার্বন মনোঅক্সাইড, সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী, সেটা হচ্ছে গাড়ির কালো ধোঁয়া, যেটা প্রথমে বলছিলাম। আর তাহলে এখানে আনসার হবে কি অক্সিজেন। এরপর আসি বাংলাদেশের প্রধান 3টি ঋতুর অন্যতম ঋতু কোনটি? তাহলে বাংলাদেশের 3টা ঋতুর মধ্যে আমরা সবচেয়ে বেশি ফিল করি কোনটি, মানে সবচেয়ে বেশি ফিল করি সেটা হচ্ছে গ্রীষ্ম, তারপরে শীত, তারপরে হচ্ছে কি আমরা বসন্ত বা যেটাকে শরৎ হেমন্ত, এটার মাঝামাঝিতেই পড়ে। এরপরে আসি একটা উদ্দীপক দেখি নিচের মানে ক স্রোতের প্রভাবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়, এই স্রোত অনুসরণ করে ইউরোপ পৌঁছানো যায়, মানে প্রচুর বৃষ্টিপাত হয়, এই স্রোত অনুসরণ করে ইউরোপ পৌঁছানো যায়। আবার খ স্রোতের কারণে কানাডার পূর্ব উপকূল বরফাচ্ছন্ন থাকে। এবং উদ্দীপকের এই যে খ স্রোত যেটা, সেটা হলো কি সুমেরু, বাহামা, ক্যানারি আর ল্যাব্রাডর। তাহলে এটা আনসারটা হচ্ছে কি ল্যাব্রাডর। পরবর্তী প্রশ্ন দেখি, সেটা হচ্ছে গিয়ে উদ্দীপকে ক ও খ স্রোতের মিলনস্থলে কি সৃষ্টি হয়? হ্যাঁ, ঘন কুয়াশার সৃষ্টি হয়, মৎস্যক্ষেত্র গড়ে ওঠে, এরপর হচ্ছে মগ্নচড়া সৃষ্টি হয়। তো এটা আনসার যেটা, সেটা হচ্ছে গিয়ে তিনোটাই, কারণ ইউরোপের ঠিক ওই সময় মাছ, মানে এই যে নরওয়ে, ফিনল্যান্ড, এগুলোতে হচ্ছে কি মাছ আহরণ করা হয়, ঘন কুয়াশাও সৃষ্টি হয়, এখানে হচ্ছে কি মগ্নচড়াও সৃষ্টি হয়। এরপরে আমরা আসি, সেটা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত, সেগুলো কি বেঙ্গুলা স্রোত, উপসাগর, মানে এই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো খুব ট্রিকি হয়। এটা হচ্ছে কি তোমাদেরকে মানে খুব পয়েন্ট আকারে তোমরা একটু খাতায় নোট করে পড়বা, তাহলে এই জিনিসগুলো ভুলবা না। তাই উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোতগুলো কি বেঙ্গুলা স্রোত, উপসাগরীয় স্রোত, আর হচ্ছে কি তোমার সুমেরু স্রোত। এটা হচ্ছে কি তোমার বেঙ্গুলা স্রোতটা এই দুইটা স্রোতই হবে, ঠিক আছে, উপসাগরীয় স্রোত আর সুমেরু স্রোত। পরবর্তী প্রশ্নে আসি আমরা, দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় উষ্ণ স্রোত কোনটি? দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় উষ্ণ স্রোত কোনটি? ক্রিয়ন স্রোত, বাহামা স্রোত, গিনি স্রোত, এরপর হচ্ছে কি তোমার ক্যানারি স্রোত। এর মধ্যে হচ্ছে আনসার হবে কিউএন স্রোত। তারপরে আসি, মুখ্য জোয়ার সংঘটিত হয় পৃথিবীর কোন অবস্থানের দিকে? তাহলে মুখ্য জোয়ার, তাহলে জোয়ার বাটার মূলত নিয়ন্ত্রণ করে হচ্ছে চাঁদ, ঠিক আছে, জোয়ার বাটা। তাহলে চন্দ্র যে পাশে থাকে ওই পাশে হচ্ছে কি মুখ্য জোয়ার হয়, মানে চন্দ্রের অভিমুখে। তোমরা একটা ইউটিউবে একটা ভিডিও দেখো যে চন্দ্র ঘুরতেছে, ওখানে জোয়ার বাটাও হচ্ছে, ওই জিনিসটা খেয়াল করলেই তোমরা এটা এই প্রশ্নটা ভুলার কোনো কথা না। তেজ কাটাল সংগঠিত হয় কখন? তেজ কাটাল সেটা হচ্ছে গিয়ে এই তেজ কাটালটা সংগঠিত হয় হচ্ছে গিয়ে কি মানে তোমার এই যে অমাবস্যার পূর্ণিমায় হচ্ছে গিয়ে কি হয় তেজ কাটাল সংগঠিত হয়। তাহলে আনসার হচ্ছে গিয়ে 1 আর 2, মানে ক আনসার হচ্ছে কি 1 আর 2। পরবর্তী প্রশ্নটা আমরা দেখি, চন্দ্র ও সূর্যের জোয়ার উৎপন্ন করার ক্ষমতাটা কি রকম? সেটা হচ্ছে গিয়ে 11:5। সঠিক আনসার হচ্ছে 11:5। এরপরে আসি আমরা এক জোয়ার থেকে বাটার পার্থক্য, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা আসতে পারে পরীক্ষায়। সেটা হচ্ছে গিয়ে 6 ঘন্টা 13 মিনিট, ঠিক আছে। এরপর হচ্ছে প্রাচীনকালে কিসের উপর মানচিত্র আঁকা হতো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিসের উপর মানচিত্র? তো অনেকে চামড়া বলতে পারে, অনেকে বলতে পারে, তবে প্রাচীনকালে কাপড়ের উপরে কি করা হতো? মানচিত্র আঁকা হতো। এরপর আসি প্রতিভু অনুপাত স্কেলে থাকে কি? লব আর হরের অংশ। এখানে আমরা জানি লব আর হরের অংশ, এটা সবাই জানি। এরপরে আসি আমরা নিচের কোন স্তরটি তরল? বহিঃগুরুমণ্ডল, মানে পৃথিবীর যে গুরুমণ্ডল, অশ্বমণ্ডল, কেন্দ্রমণ্ডল। তাহলে অন্তঃগুরুমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল, তাহলে এখানে বহিঃকেন্দ্রমণ্ডল, মানে কেন্দ্রমণ্ডলের ঠিক বাইরের অংশটাও কি থাকে? তরল থাকে। হ্যাঁ, পৃথিবীর মানচিত্র আমরা যদি পৃথিবীর ভূগর্ভস্থ অবস্থায় দিয়ে যাই, সেটা ওখানে আমরা এই জিনিসটা দেখতে পাই, বহিঃকেন্দ্রমণ্ডল। এরপর হচ্ছে পৃথিবীতে বরফ প্লেটের সংখ্যা কয়টা? মানে এটা সবাই জানি, বরফ প্লেটের সংখ্যা হচ্ছে 7টি। এরপর হচ্ছে কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট ওজনের কত ভাগ? এটা একদম মুখস্থ ইনফরমেশন, 13.31.5 ভাগ। এরপরে আসি আমরা পর্বতের সর্বনিম্ন উচ্চতা কত মিটার? এখান থেকে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে একটা পর্বতের সর্বনিম্ন, টিলার হচ্ছে গিয়ে 80 থেকে 90, যেটা আমরা পড়ছি। একটা পর্বতের কত হতে পারে? পর্বতের হচ্ছে গিয়ে কি 600 মিটার, ঠিক আছে, পর্বতের হচ্ছে 600 মিটার। এবার যে হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক? হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক? সেটা হচ্ছে আগ্নেয় শিলা গঠিত, অবশ্যই না, হিমালয় পর্বত আগ্নেয় হতে পারে না।
চ্যুতি স্তূপ শ্রেণী একটা জীবাশ্ম পাওয়া যায় না, একটা সেটা হচ্ছে ভাঁজ বিশিষ্ট। আমাদের পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক, এটা সেটা হচ্ছে অবশ্যই এই যে তোমার ভাঁজ বিশিষ্ট, মানে ভাঁজ বিশিষ্ট হচ্ছে গিয়ে কি হিমালয় পর্বত। এরপরে আমরা আসি পামির মালভূমি কোন মহাদেশে অবস্থিত। তাহলে পামির মালভূমি কোথায়? কারাকোরাম হাইওয়েটা পামির মালের উপর দিয়ে গেছে, কারাকোরাম হাইওয়ে, কারাকোরাম যে পর্বত ওটা হচ্ছে কি তোমার এই পামির মালভূমির উপর দিয়ে গেছে, পামির মালভূমি। তাহলে পামির মালভূমি কোথায় হবে? অবশ্যই এশিয়া হবে। এটা চীন, ভারত, পাকিস্তান এই তিনটাকে সংযুক্ত করছে। কারাকোরাম হাইওয়েকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস অর্থাৎ ঝুঁকিপূর্ণ হাইওয়ে, মানে ঝুঁকিপূর্ণ রাস্তা বলা হয় পৃথিবীর। এবার আসি স্তূপ পর্বতটা কি, যে আমরা বললাম যে হিমালয় পর্বতটা হচ্ছে স্তূপ। এটা কি? সেটা হচ্ছে খাড়া ডাল বিশিষ্ট, নরম শিলায় গঠিত, স্পৃষ্ট শৃঙ্গ থাকে না। তাহলে এখানে তোমার হচ্ছে কত 1 আর 3 নরম শিলায় না, এটা খুব কঠোর শিলায় গঠিত, খাড়া ডাল বিশিষ্ট, খুব খাড়া থাকে। এরপর হচ্ছে সুস্পষ্ট কোনো শৃঙ্গ থাকে না, মানে অনেকগুলো শৃঙ্গ থাকে, স্পষ্ট কোনো একটা শৃঙ্গ থাকে না। ঠিক আছে, এটা বৈশিষ্ট্যর মধ্যে আমরা পাবো। এবার আমরা একটা উদ্দীপক দেখি, সেটা হচ্ছে সিজান উচ্চশিক্ষার্থে জাপান গিয়ে একটা পর্বত দেখলো, সেখানে লাভা, প্রস্তরখণ্ড ও ছাই বিদ্যমান। সে গাইডের মাধ্যমে জানতে পারলো যে এই পর্বতের আকৃতি লাভার উপর নির্ভরশীল, মানে লাভা উদ্গীরণ হয়। এই কতগুলো আমি যে প্রথমেই বলছিলাম সক্রিয় এবং হচ্ছে কি সুপ্ত আগ্নেয়গিরি থাকে, জাপানে কতগুলো সক্রিয় আগ্নেয়গিরি আছে। তাহলে সিজনে দেখা পর্বতগুলো কোন পর্বতের অন্তর্গত? তাহলে যে আগ্নেয়, স্তূপ, ল্যাকোথিক বা বঙ্গিলনা, আগ্নেয়। এরপরে আসি আমরা সিজনে দেখা পর্বত কোন পর্বতের আগ্নেয় গেল। এরপরে হচ্ছে কি সিজনে দেখা পর্বতের আকৃতি লাভার উপর নির্ভরশীল, তার যথার্থ কারণ হচ্ছে পর্বতটি অত্যাধিক উত্তপ্ত। এটা 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 হয় এটা। এরপরে হচ্ছে কি দেখি পর্বতটি আগ্নেয় পদার্থ দ্বারা গঠিত, পর্বতে জ্বালামুখ বিদ্যমান। তাহলে এখানে পর্বতটি অত্যধিক উত্তপ্ত সবসময় থাকে না, তাহলে আনসার অবশ্যই 2 আর 3 হবে। এরপর আসি বিশ্বের বৃহত্তম বদ্বীপ। তাহলে বাংলাদেশ হচ্ছে কি বিশ্বের বৃহত্তম বদ্বীপ। বদ্বীপ কাকে বলে? যেটা হচ্ছে গিয়ে 3 দিকে হচ্ছে স্থল, একদিকে উন্মুক্ত সমুদ্র, সেটাকে আমরা বদ্বীপ বলি। তো বাংলাদেশের ওই বৈশিষ্ট্য, ভূমির উপর বৈশিষ্ট্য ওটাই পড়ে। এরপর বাংলাদেশের কোন অঞ্চলে সোপান শ্রেণী ভূমিরূপ অন্তর্গত? সোপান মানে একদম প্ল্যাট, পঞ্চগড়, নওগাঁ, বরগুনা, রাঙ্গামাটি, তাহলে সেটা আনসার নওগাঁ, একদম প্ল্যাট। এরপরে হচ্ছে গিয়ে বাংলাদেশের পর্বতের সাথে গঠনগত মিল রয়েছে কোন পর্বতের? বাংলাদেশের সাথে, সেটা হচ্ছে আন্দিজ পর্বতমালার গঠনগত মিল রয়েছে। পাদদেশীয় ফললভূমি দেখা যায় বাংলাদেশের কোন অঞ্চলে? পাদদেশীয় যেখানে হচ্ছে গিয়ে তোমার থাকে, সেটা হচ্ছে রংপুর আর দিনাজপুর অঞ্চলে। এরপরে প্রশ্নটা দেখি, সেটা হচ্ছে পৃথিবীর অধিক ভূমিকম্প প্রবণ দেশ কোনটি? অধিক ভূমিকম্প প্রবণ, আবার এটার সাথে সুনামিও অ্যাড করতে পারো, সেটা হচ্ছে গিয়ে কি তোমার জাপান। জাপানকে ভূমিকম্প দেশ, আবার ভুটানও থাকতে পারে, তবে জাপান সুনামি এবং ভূমিকম্প, এই জন্য জাপানের ঘরবাড়িগুলো হচ্ছে গিয়ে কাঠ দিয়ে বানানো হতো। তবে বর্তমান সময় প্রযুক্তির উৎকর্ষতার ফলে, আধুনিকতার ফলে জাপানও খুব মাল্টি স্টোরেজ বিল্ডিংগুলো হচ্ছে, সুউচ্চ দালানগুলো হচ্ছে। তবে জাপানে একদম ভূমিকম্পটা একদম অহরহ ঘটে, ছোট বড় অনেক ভূমিকম্প, মাঝে মাঝে সুনামিও ঘটে থাকে, আমরা যেটা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখি। এরপরে বৃষ্টিপাত দ্বারা কোন ধরনের বিচূর্ণী ভবন সংগঠিত হয়? সেটা হচ্ছে জৈবিক, যান্ত্রিক, রাসায়নিক। তাহলে এখানে আনসার কি হতে পারে? আনসার হচ্ছে কি তোমার 2, যান্ত্রিক আর রাসায়নিক। তাহলে বৃষ্টিপাত দ্বারা কোন ধরনের বিচূর্ণী ভবন সংগঠিত হয়? সেটা হচ্ছে যান্ত্রিক আর রাসায়নিক, মানে এই 2টা। ঠিক আছে। এরপরে পৃথিবীতে বড় প্লেটের সংখ্যা কয়টি? সেটা হচ্ছে 7টি। ঠিক আছে। এরপরে আমরা আসি আগ্নেয় মেখলা কোন অঞ্চলে অবস্থিত? আগ্নেয় মেখলা কোন অঞ্চলে অবস্থিত? সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয়, মানে কোন অঞ্চলে আমরা দেখি প্রশান্ত মহাসাগরীয়, আটলান্টিক মহাসাগর, উত্তর মহাসাগর, ভূমধ্যসাগর। তো সেটা হচ্ছে কি প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেখলা অবস্থিত। এরপরে আসি আমরা আর্দ্র অঞ্চলে দীর্ঘদিন লোহার সামগ্রী খোলা জায়গায় রেখে দিলে নিচের কোন বিচূর্ণী ভবন ঘটে? যেমন হাইড্রেশন, অক্সিডেশন, কার্বনেশন, সলিউশন। তাহলে আনসারটা হবে অক্সিডেশন, মানে এটা ক্ষয় হয়ে যায়, হ্যাঁ, জং ধরে। এরপর আসি নিচের কোনটি নদীর ক্ষয়জাত ভূমিরূপ?
তাহলে নিচের কোনটি নদীর ক্ষয়জাত ভূমিরূপ? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এখানে এটার ক্ষয়জাত ভূমিরূপের বৈশিষ্ট্য এবং কোন কোন এগুলো একটু আমাদেরকে দেখতে হবে। সেটা হচ্ছে নদীমঞ্চ, ফলল পাখা, বদ্বীপ, পললবন। তাহলে আনসার হবে কোনটা? নদীমঞ্চ। এরপরে আমরা আসি, পৃথিবীর ভূত্বক কয়টি বৃহৎ প্লেট দ্বারা গঠিত? সেটা হচ্ছে 7টি বৃহৎ প্লেট দ্বারা গঠিত। এবার আসি উদ্দীপকে। এখানে হচ্ছে কি দেওয়া আছে? একটা উদ্দীপক কি দেওয়া আছে? তাঁতিবাজারের বাসিন্দা স্বামী দেখলো তার ঘরের দেওয়ালে ফাটলের মধ্যে গাছ জন্মানোর ফলে ফাটলগুলো বড় হয়ে গেছে এবং জানালার রড নষ্ট হয়ে যাচ্ছে, যেটা তাহলে আমরা এখানে কি দেখি? স্বামী দেখে জানালার রড নষ্ট হওয়ার কারণটা কি? সেটা হচ্ছে গিয়ে তোমার যান্ত্রিক বিচ্ছুরণী ভবন, রাসায়নিক বিচ্ছুরণী, জৈবিক। তাহলে এখানে অবশ্যই হচ্ছে গিয়ে রাসায়নিক আর জৈবিক। গাছ আর হচ্ছে গিয়ে যে এখানে এই যে তোমার হচ্ছে গিয়ে কি রডের সাথে তোমার কি হচ্ছে, যান্ত্রিকটা হচ্ছে কোনো কিছুর সাথে ঘষা খেয়ে যদি হয়ে যায় তাহলে হচ্ছে যান্ত্রিক। যদি রাসায়নিক, এটা হচ্ছে আবহাওয়ার সাথে এই যে লোহার যে উপাদান, লোহার সাথে বিক্রিয়া ঘটে ওটা কি হচ্ছে? নষ্ট হচ্ছে। আর জৈবিক তো গাছের কারণেই হচ্ছে। এরপরে আসি, উদ্দীপকে উল্লিখিত জানাল রডগুলো কোন প্রক্রিয়ায় নষ্ট হচ্ছে? সেটিকে হাইড্রোলাইসিস, অক্সিডেশন, ফার্মেন্টেশন নাকি নাইট্রেশন? তাহলে সেটা হচ্ছে অবশ্যই অক্সিডেশন প্রক্রিয়া। নদীর কোন অবস্থায় উলম্ব ক্ষয় বেশি হয়? বদ্বীপ, সমভূমি, এরপর হচ্ছে পার্বত্য, এরপর হচ্ছে মালভূমি। পার্বত্য, এখানে হচ্ছে উলম্ব ক্ষয়টা বেশি হয়। এরপরে হচ্ছে কি আমরা আসি উদ্দীপক, মানে নিচের উদ্দীপকে কি লেখা আছে দেখি? পলাশদের বাড়ি জামালপুর জেলার ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। একদিন পলাশ তার চাচার সাথে নদীর ধারে ঘুরতে গিয়ে দেখলো নদীতে তেমন স্রোত নেই। তার চাচা বললো একসময় এটা খুব বেশি স্রোত ছিল। আমরা জানি এই যে হচ্ছে গিয়ে ব্রহ্মপুত্র নদ তোমার হচ্ছে ভূমিকম্পর ফলে এটার গতিপথটা পরিবর্তন করে অন্যদিকে প্রবাহিত হয়। তাহলে আসি উল্লেখিত নদীটির বর্তমানে অবস্থায় কেমন? সেটা হচ্ছে কি নিম্ন গতিতেই আর কি, উপর থেকে নিচে আসতেছে। তাহলে হচ্ছে গিয়ে ব্রহ্মপুত্র নদের অবস্থা মানে যেহেতু বাংলাদেশ হচ্ছে বাটির দেশ, হ্যাঁ, যেখানে উপর থেকে নদীটা নিচে আসে, সেটা হচ্ছে সেই দিকেই নিম্ন দিক গতিতেই কি হচ্ছে? প্রবাহিত হচ্ছে। তাহলে উদ্দীপকে উল্লেখিত নদীর বর্তমানে কি হচ্ছে দেখি? উপত্যকা গভীর, নিম্নক্ষয় বন্ধ, নদীবাহিত বালু, কণা ও কাদা সঞ্চিত হয়ে চর পড়ছে। অবশ্যই 3 নাম্বারটা সঠিক। এর সাথে আর কোনটা যায়? সেটা হচ্ছে নিম্নক্ষয় বন্ধ, মানে এখন আর ক্ষয় হচ্ছে না, মরে যাচ্ছে এরকম আর কি। আর এখানে তো উপত্যকা নাই, এটা 1 নাম্বারটা সঠিক হওয়ার কোনো যুক্তিকতাই নাই। এরপরে আসি, পার্বত্য এলাকায় নদীর পানি হঠাৎ খাড়া ডালে নিচে পতিত হলে তাকে কি বলে? সেটাকে আমরা একদম সহজেই জানি, সেটা হচ্ছে জলপ্রপাত। পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত, কানাডায় অবস্থিত। মানে নদীর পানি হঠাৎ খাড়া ডাল, একদম খাড়া ডাল থেকে যদি এমনি পড়ে, একদম খাড়াভাবে পড়ে, সেটা হচ্ছে জলপ্রপাত। আর যদি স্টেজ বাই স্টেজ বা স্লোপ হয়ে পড়ে, সেটাকে আমরা ঝর্ণা বলি। এরপরে আমরা আসি, সেটা হচ্ছে পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়? সেটা হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। পদ্মা নদী, গঙ্গোত্রী হিমবাহ। মানস সরোবর হচ্ছে যমুনা, নাগামণিপুর এটা নয়, ডুসাই পাহাড় থেকে আমাদের কর্ণফুলী নদী। এরপর আসি, পৃথিবীর সৌরপর্দা ওজোনস্ফিয়ার, এটা আমরা সবাই জানি। জলাভূমিতে সৃষ্ট দূষক কোনটি? জলাভূমিতে সৃষ্ট সালফার ডাইঅক্সাইড, এটা আমরা কলকারখানার বায়ু। ক্লোরোফ্লোরোকার্বন, এটা সিএফসি এখন নাই। নাইট্রাস অক্সাইড, মিথেন। তবে আনসার হবে মিথেন। মিথেনের পরিমাণটা যখন বেশি থাকে তখন হচ্ছে জলভূমিতে কি হয়? সৃষ্টি হয়, যেটার কারণে হচ্ছে কি তোমরা অনেক সময় বিস্ফোরণ ঘটে থাকে। আমরা ওই যে পশু পাখির ময়লা আবর্জনা, প্রস্রাব, গোবর এগুলো যখন কোনো একটা জায়গায় ফেলা হয়, তখন ওই জলভূমিতে এই মিথেন গ্যাসের পরিমাণটা বেড়ে যায়। এরপর মানে পুকুরে আর কি, যেটা আমাদের আগে ছিল, এখন যদিও গরু কম পালা হয় আর কি। এরপরে আসি, বায়ুমণ্ডলের কোন অংশে তাপমাত্রা স্থির থাকে? বায়ুমণ্ডলে ট্রাফোমণ্ডল সবচেয়ে প্রথম স্টেজ। এরপরে আর কি স্ট্র্যাটোমণ্ডল, ফেজে, মানে যেটা সেকেন্ড স্টেজ। এখানে বায়ুমণ্ডল স্থির থাকে, কারণ ওই অংশটাই স্যাটেলাইট বিভিন্ন হচ্ছে গিয়ে মহাকাশযান ওখানে প্রেরণ করা হয়। এরপর হচ্ছে কলকারখানা থেকে ধোঁয়া থেকে কি নির্গত হয়? নিয়ন, কার্বন, জ্যানন, আর্গন। অবশ্যই কার্বন। এরপরে হচ্ছে গিয়ে জলাভূমিতে কোন দূষণ? এটা আমরা বলে ফেলছি, মিথেন। এরপরে আসি আমরা বায়ু দূষণের কারণ কি? বায়ু দূষণের কী কারণ? গাছপালা আগুনে পোড়ানো,
এটা একটা হতে পারে, তেজস্ক্রিয় পদার্থ নির্গমন এটা হতে পারে, প্রাকৃতিক গ্যাস উত্তোলন এটা নয়, এটা হচ্ছে গিয়ে তোমার 1 ও 2। প্রাকৃতিক গ্যাস উত্তোলনের পরে বায়ু দূষণ হতে পারে না, হয়তো মাটির ক্ষয় হতে পারে বা ভূমি ক্ষয় হতে পারে। এরপর আসি নিম্নের কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয়? এটা হচ্ছে গিয়ে কি কার্বন মনোক্সাইড, এটা হচ্ছে গিয়ে তোমার এই গাড়ির বায়ু, মিথেন, এটা হচ্ছে পশু পাখির প্রস্রাব অথবা কোনো পচা জিনিস থেকে যে গ্যাস উৎপন্ন হয়। নাইট্রেট অক্সাইড, এটাকে আমরা লাফিং গ্যাস বলি। তাহলে কি হবে? গ্যাস। অক্সিজেন, তাহলে কি হবে? অক্সিজেন হচ্ছে কি না গ্রিন হাউস গ্যাস নয়। পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসাবে অভিহিত করা হয় কোন স্তরকে? প্রাকৃতিক, সেটা হচ্ছে ওজোন স্পেয়ার। এরপর যে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুর তাপমাত্রা সাধারণত কি? সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিক থেকে সাধারণত মানে হচ্ছে প্রথমে মানে কি থাকে? কমতে থাকে, ঠিক আছে? ওই যত উপরে যাবো অত বায়ুর তাপমাত্রা কমতে থাকবে। বিভিন্ন স্থানের জলবায়ু ভিন্নতার কারণ কি? অক্ষাংশগত অবস্থান একটা পাইলাম, উচ্চতার প্রভাব হতে পারে, এরপর পানিকুলের আধিক্য। তাহলে কি পানিকুলের আধিক্য কখনো বায়ু জলবায়ুর ভিন্নতার কারণ হতে পারে না। উচ্চতার ফলে, যেমন উপরে গেলে আমরা অক্সিজেন কম পাই, এরপর আর্দ্রতার পরিমাণ কমে যায়, তাহলে পানিকুলের আধিক্য কখনো হতে পারে না। পানিকুলের আধিক্যের কারণে হয়তো পরিবেশ দূষণ হতে পারে, ঠিক আছে? আর পরিবেশ দূষণ হলে সেটা বায়ু দূষণ হতে পারে। এরপরে আসি আমরা অশ্ব অক্ষাংশ নামে পরিচিত কি? অশ্ব অক্ষাংশ সেটা উত্তর আটলান্টিকের শান্ত বলয়, দক্ষিণ আটলান্টিকের শান্ত বলয়, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এরপর হচ্ছে কি তোমার কি মেরু নিম্নচাপ বলয়। তাহলে আনসারটা হবে উত্তর আটলান্টিকের শান্ত বলয়। এরপরে দেখো তোমরা এটার আনসার করতে পারো কিনা, সেটা হচ্ছে কোন মহাসাগরের প্রবল বায়ু প্রবাহ গর্জনশীল চল্লিশা নামে পরিচিত? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। গর্জনশীল চল্লিশা উত্তর মহাসাগর, উত্তর প্রশান্ত মহাসাগর, দক্ষিণ মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগর। তাহলে কোনটা হতে পারে? দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বায়ু প্রবাহকে আমরা গর্জনশীল চল্লিশা বলতে পারি। এরপরে আসো গর্জনশীলের সাথে সম্পর্কযুক্ত বায়ু কোনটি? সেটা হচ্ছে মেরু বায়ু, অয়ন বায়ু, পশ্চিম বায়ু, স্থানীয় বায়ু। তাহলে কি হবে? পশ্চিম বায়ু, মানে পশ্চিম দিক থেকে যে বায়ুটা যায়, মানে ওই যে আটলান্টিক দিয়ে হয়ে প্রবাহিত হয়ে ইউরোপের অংশে পড়ে আর কি। এরপর আসি আমরা করিম যে দেশে বসবাস করে সেখানে সারা বছর বিকালবেলায় নির্ধারিত সময়ে বৃষ্টি হয়, কিন্তু তার বন্ধু যে দেশে বসবাস করে সেখানে শীতকালে বৃষ্টি বেশি হয়। এটা কোন অংশে? তাহলে করিম যে দেশে বসবাস করে, করিম কোন দেশে বসবাস করে? এই দেশ। এখানে কি বিকেলবেলায় নির্ধারিত সময় বৃষ্টিপাত হয়? সেটা হচ্ছে ইন্দোনেশিয়া, ঠিক আছে? কোথায়? ইন্দোনেশিয়া, ঠিক আছে? যেহেতু এটা নিরক্ষর রেখার উপর দিয়ে গেছে, নিরক্ষর রেখায় আছে। এরপরে আসি আমরা করিমের বন্ধু যে দেশে বসবাস করে সেখানে শীতকালে বৃষ্টিপাত হয় কেন? পশ্চিমা বায়ুর প্রবাহের কারণে, বায়ুতে প্রচুর জলীয় বাষ্প থাকায়। এরপর হচ্ছে কি তোমার উত্তর পূর্ব অয়ন। তাহলে এই উত্তর পূর্ব অয়ন বায়ুর প্রভাব না, পশ্চিম বায়ু যে আমরা যেটা বললাম গড়দিন 40-এর বায়ু প্রবাহিত হয় যেদিকে, পশ্চিম বায়ু প্রবাহের কারণে আর বায়ুতে প্রচুর জলীয় বাষ্প থাকার কারণে কি হয়? বৃষ্টিপাত হয়। এরপর আসি নিচের কোন মেঘে বজ্রসহ বৃষ্টিপাত হয়? কোন মেঘে? তাহলে এখানে দেখো কিউমুলাস মেঘটা কেমন? কিউমুলাস মেঘটা হচ্ছে কি তোমার একটু বড় বড় সাদা সাদা, যেটা আমরা শরৎকালে মেঘ দেখি। শরৎকালে মেঘ হচ্ছে পেঁজা অনেক মেঘ স্তূপ হয়ে চলে, এটা হচ্ছে কিউমুলাস। আর বজ্রপাত সহ বৃষ্টিপাত হয় হচ্ছে কিউমুলিনাস। এই মেঘটা হচ্ছে কি বজ্রপাত একদম স্ট্রং, যেটা আমরা এই সময় বর্ষাকাল সময় দেখি এটা। এরপর আসি সবচেয়ে উঁচুতে গঠিত মেঘ হয় কোনটি? স্তর, ফালক, স্তূপ, পুঞ্জ। তাহলে কোনটি হয়? সেটা হচ্ছে ফালক, ঠিক আছে? যেটা পর্বত আরোহীদের জন্য সবচেয়ে বেশি, স্তূপটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস হয়। এরপর হচ্ছে কোন মেঘ থেকে বৃষ্টিপাত হয়? এটা এক কথায় কিউমুলাস, এটাই। আর কিউমুলাস তো বললাম। এরপর হচ্ছে কি অল্টো কিউমুলাস। এটা কেমন? এটা হচ্ছে কি আমরা যখন দেখি উত্তর দিক, এদিক থেকে এদিকটা আকাশটা মোটামুটি পরিষ্কার, কিন্তু উত্তর বা কোনো একটা দিকে খুব কালো হয়ে মানে বিশাল একটা অংশ যেটা খুব ভারী বৃষ্টিপাত ঘটায়, অনেকক্ষণ ধরে বৃষ্টিপাত ঘটায়, একটা কালো মেঘ থাকে, ওটা হচ্ছে কি অল্টো কিউমুলাস। এরপর আসি বাংলাদেশের জলবায়ুর সাথে সাদৃশ্যপূর্ণ জলবায়ু। ভিয়েতনাম বাংলাদেশের, যদিও ভিয়েতনামের সাথে বাংলাদেশের কি নাই, কূটনৈতিক সম্পর্কটা নাই। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আর এর পরের প্রশ্ন দেখি, নিচের কোন দেশে ভূমধ্য জলবায়ু মানে ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখা যায়? তাহলে এটা হচ্ছে কি আনসার হবে গ্রিস, যেহেতু গ্রিস হচ্ছে কি ভূমধ্য সাগরের পাশে।
এবার দেখি তুষার তার বাবা মাকে নিয়ে থাইল্যান্ডে বেড়াতে গেলে বিকেলে সে বাইরে হাঁটতে বের হয়ে দেখলো খুব গরম লাগছে। তাই আবার পড়ি, তুষার তার বাবা মাকে নিয়ে থাইল্যান্ডে বেড়াতে যায়, বিকেলে সে হাঁটতে বের হয়ে দেখে তার খুব গরম লাগছে। সে দেশে মানে সে দেশ থেকে জেনে এসেছিল এখানকার বার্ষিক তাপমাত্রা 22 থেকে 34 ডিগ্রি, তাহলে 22 ডিগ্রি নিচে নামে না সাধারণত। তাহলে তুষার যে দেশে গিয়েছিল সেটা কোন জলবায়ুর অন্তর্গত? মৌসুমী, ভূমধ্য, নিরক্ষীয়, মেরুদেশীয়। তাহলে অবশ্যই এটা নিরক্ষীয় দেশ, নিরক্ষীয় দেশের অন্তর্ভুক্ত। থাইল্যান্ড, এরপর হচ্ছে ইন্দোনেশিয়া, এগুলো একই রেখার কাছাকাছি। এরপর উদ্দীপকে জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য কি? সারা বছর অধিক বৃষ্টিপাত, হ্যাঁ। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কম, ঠিক আছে। সারা বছর আর্দ্র ঋতু 1, 2, 3 পুরাটাই, ঠিক আছে। নিরক্ষরেখা অঞ্চল, এটা হচ্ছে কি আমরা এটাকে বলি নিরক্ষরেখা অঞ্চলটা অধিকাংশ সময় হচ্ছে কি থাকে, তোমার বসন্তকাল থাকে। এরপরে আসি আমরা অষ্টম তিথিতে কোন জোয়ার দেখা যায়? তেজ কাটাল, মরা কাটাল, মুখ্য জোয়ার, ঠিক আছে। অষ্টম মুখ্য জোয়ার, গৌণ জোয়ার কোনটা? তার হচ্ছে কি তোমার মরা কাটাল জোয়ার দেখা যায়, মুখ্য জোয়ার না। মুখ্য জোয়ার হচ্ছে চাঁদের থেকে কেন্দ্র করে যেটা হয়, মানে মুখ করে যে জোয়ার হয় সেটা হচ্ছে কি মুখ্য জোয়ার। এরপর আসি আবুলহাস কোন মহাসাগরীয় স্রোত? দক্ষিণ, উত্তর ভারত, দক্ষিণ ভারত, উত্তর ভারত মহাসাগর, উত্তর আটলান্টিক, দক্ষিণ আটলান্টিক। তাহলে কোনটা হবে? সেটা হচ্ছে দক্ষিণ ভারত সাগরের মহাসাগর, মানে দক্ষিণ ভারত মহাসাগরের মানে দক্ষিণ অংশের স্রোত। এবার সমুদ্র স্রোতের প্রধান কারণ কোনটি? দেখো এটা বলতে পারো কিনা। বায়ু প্রবাহ আছে, পৃথিবীর আবর্তন গতি আছে, উষ্ণতা তারতম্য আছে, স্থলভাগ। তাহলে সমুদ্র স্রোতের প্রধান কারণ কি হতে পারে? সেটা হচ্ছে কি তোমার বায়ু প্রবাহর দিক কারণে হচ্ছে কি প্রধান কারণ হতে পারে। বায়ু যেদিকে যায় স্রোতটাও সেদিকে যায়। এরপরে আসে আমরা উষ্ণ স্রোত কোনটি? কুমেরু, পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত, লাভার্টা স্রোত, গিনি স্রোত। তাহলে কী হবে? সেটা হচ্ছে গিনি স্রোত। এগুলো এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা তোমাকে মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এবারে আসি আমরা একটি মূল স্রোত থেকে আরেকটি স্রোতের সৃষ্টি কি কারণে হয়? ভূভাগের মানে একটি মূল স্রোত থেকে আরেকটি স্রোতের সৃষ্টি কারণটা হচ্ছে ভূভাগের অবস্থান, সমুদ্রের লবণাক্ততা, বাষ্পীভবনের তারতম্য, বায়ুর চাপ। তাহলে কি হতে পারে আনসার? ভূভাগের অবস্থান, কারণ ভূভাগটাই বায়ুর গতিপথটা কি করে চেঞ্জ করে দেয়, এই কারণে স্রোতের ইয়েটাও কি হয় সৃষ্টি হয়। এরপর হচ্ছে ক্যানারি স্রোত, সর্বশেষ প্রশ্ন আমরা দেখি ক্যানারি স্রোত দেখা যায় কোন মহাসাগরে? প্রশান্ত, উত্তর আটলান্টিক, দক্ষিণ আটলান্টিক, ভারত। কোন মহাসাগরে? উত্তর আটলান্টিক মহাসাগরে ক্যানারি স্রোতটা দেখা যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে এতটুকুই। তোমরা এই 100 MCQকে যদি বিশ্লেষণ করে বা এগুলোকে খুব ভালো করে আয়ত্ত করতে পারো, ইনশাআল্লাহ আমরা আশাবাদী তোমাদের পরীক্ষা অত্যন্ত ভালো হবে এবং সুন্দর হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।